ফরেন পলিসি অ্যাডভাইজারকে নিয়ে বিব্রতকর পরিস্থিতি হলো নিউ ইয়র্কে। তারপর শোনা যাচ্ছিল যেন হি উড কুইট, তো কুইট করে নাই, কিন্তু হি কিপস এ ভেরি লো প্রোফাইল এবং বোঝা যাচ্ছে যে ইউনূস সাহেব যতদিন থাকবে তিনিও ছাড়বেন না। যদিও তার উচ্চাভিলাষ ছিল যে ওই জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হবে আগামী বছরে, সেটা তো একটা অসম্ভব চিন্তা ছিল। সেটা থেকে সে বের হয়ে আসছে, তাকে বরং বাধ্য করা হয়েছে এবং তারপর থেকে বোঝা যাচ্ছে যে হি হ্যাজ এ very mixed approach to the position which he holds. গত 16 বছরে যারা এই সরকারের বিরুদ্ধ অবস্থান নিয়েছিল তাদেরকে কখনো ডাকা হতো না সেমিনারে। আর এখনো যে গত 1 বছর কেটে গেছে, আমাদের যে তৌহিদ হোসেন, যদিও সে আমার 1 বছর জুনিয়র বন্ধু ভাবাপন্ন, সে যখন বুঝতে পারলো যে তার অনেক কিছু নিয়ে আপত্তি করি, তারপর সেও একদম ঠিক করে ফেললো যতগুলো পলিসি মিটিং হবে, হবে সেমিনার, সেখানে যেন তার নির্দিষ্ট তার চিন্তার সাথে যারা শেয়ার করে তাদের ডাকবে। এমন কতগুলো বিষয় আছে এখন বাংলাদেশের যেগুলো নিয়ে আমাদের সুস্পষ্ট তথ্য দরকার। তথ্য না থাকলে আপনি রিয়েলি অ্যাকুরেটলি বলতে পারেন না। যেমন ধরেন এই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, সে হঠাৎ এই লন্ডনে গেল, আমাদের চিফ অ্যাডভাইজার তার সাথে অ্যাকম্পানি করলেন, ওই তারেক জিয়ার সাথে মিটিং হলো, তারপর থেকে চিফ অ্যাডভাইজার একেবারে লো প্রোফাইলে চলে গেছে। এই যে আমার সিকিউরিটি অ্যাডভাইজার খলিল, ডক্টর খলিল, অথচ তার উপস্থিতি, সেমিনার, প্রেস কনফারেন্স খুব জরুরি। সিকিউরিটি পারসেপশনগুলো কতখানি চেঞ্জ হচ্ছে সেগুলো বোঝা যাচ্ছে না, কারণ খলিল একেবারে বলতে গেলে পালিয়ে বেড়াচ্ছে। কখন যে সে চাকরিতে আসে কিনা সেটাও বোঝার উপায় নেই। ফরেন পলিসি অ্যাডভাইজারকে নিয়ে বিব্রতকর পরিস্থিতি হলো নিউ ইয়র্কে। তারপর শোনা যাচ্ছিল যেন হি উড কুইট, তো কুইট করে নাই, কিন্তু হি কিপস এ ভেরি লো প্রোফাইল এবং বোঝা যাচ্ছে যে ইউনূস সাহেব যতদিন থাকবে তিনিও ছাড়বেন না। যদিও তার উচ্চাভিলাষ ছিল যে ওই জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হবে আগামী বছরে, সেটা তো একটা অসম্ভব চিন্তা ছিল। সেটা থেকে সে বের হয়ে আসছে, তাকে বরং বাধ্য করা হয়েছে এবং তারপর থেকে বোঝা যাচ্ছে যে হি হ্যাজ এ ভেরি মিক্সড অ্যাপ্রোচ টু দ্য পজিশন উইচ হি হোল্ডস। আচ্ছা, তারপর আপনার দেখেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পুরা কূটনীতিকদের বাহিনী, বলা হয় যে এরা একেবারে গত 15 বছরে তাদের যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলতে গেলে টোটালি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে যে কে কতখানি ইন্ডিয়ার সাথে মানিয়ে চলার নীতি প্রমোট করবে এবং কে কতখানি সেটা করার ব্যাপারে এই শাসকের, প্রধানমন্ত্রীর অ্যাটেনশন পাবে এবং অ্যাকশনস সেভাবে গ্রহণ করবে যাতে প্রধানমন্ত্রী স্থায়িত্ব পায়, নিশ্চয়তা পায় ক্ষমতা প্রয়োগ করে। আমাদের যেমন এই যে ভারতে এখন বর্তমান যে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, হি ইজ নোন টু বি এ ভেরি ব্রাইট অফিসার, কিন্তু তার খ্যাতি গত 15 বছরে আরও বৃদ্ধি পেয়েছে ক্রমাগত, যে সে ভারতের কাছে নিজেকে অনেক বেশি গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে, যার ফলে দেখা গেছে যে ঢাকায় সে যখন আসলো বাইরে থেকে, তার অবভিয়াস চয়েস হয়ে গেল যে ভারতে অ্যাম্বাসেডরশিপ যাওয়া। এর আগে কিন্তু যারা ইন্ডিয়াতে সার্ভ করে আসছে তাদের অনেকেই খুব ডিফিকাল্ট হয়েছে, এমনকি ক্রিডেন্সিয়ালস প্রেজেন্ট করাটাও ডিফিকাল্ট হয়েছে। 2 মাস 3 মাস। লিয়াকত চৌধুরী আমার ব্যাচমেট, তাকে তো প্রায় 6 মাস বসায় রাখছে। হি দ্য ইন্ডিয়া ডিডন্ট ওয়ান্ট হিম অ্যাজ দ্য অ্যাম্বাসেডর, এবং সে ঢাকায় এখনও তার প্রচুর জ্ঞান, কিন্তু সে কখনো খুব কমই পাবলিকলি আসে এবং কথা বলে। যদিও ও একটা মানে ভারতকে মোকাবেলা করার বেলায় তার চেয়ে এত ওয়েল ইনফর্ম, জ্ঞানের ভাণ্ডার আমার মনে হয় আমার জানা নেই। আর রিয়াজ হামিদুল্লাহ প্রথম ভারতে যাওয়ার পরে যখন ক্রিডেন্সিয়াল গ্রহণ করা হলো, তারপর ও সাকসেসফুলি নিজেকে বিল্ড আপ করতে পারছে অ্যাজ এ ফ্রেন্ড অফ ইন্ডিয়া, যে এই এত খারাপ পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সম্পর্ককে সে রেস্কিউ করবে, নতুন ধারায় নিয়ে যাবে। তারপর দেখলাম যে সে আরএসএস হেডকোয়ার্টার্সেও গেল এবং আরএসএসকে যে লিডার্সদের রিএশিওর করে আসলো যে আপনাদের যেসব চিন্তা, যেসব ধারণাগুলা তার সাথে সহযোগিতা করতে বাংলাদেশ চেষ্টা করবে। এবং এটা দেখার পরে, শোনার পরে আই ওয়াজ রিয়েলি সো শক যে কী করতেছে এটা বাংলাদেশ সম্পর্কে এখন
ভারতের এই আরএসএসকে ভুল ধারণা দিচ্ছে, এটাও ঠিক না। তো হয়তো বা এমনও হতে পারে যে তার ব্যক্তিগত প্রয়াসে ওইভাবে বলেছে যাতে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে। কিন্তু সেদিন এই মাত্র সপ্তাহ দুয়েক আগে আমি একটা থিঙ্ক ট্যাঙ্কে রিয়াজ হামিদুল্লাহর বক্তব্য শুনলাম, সে বেশ আগের তুলনায় বেশ ডিস্ট্যান্ট হয়ে গিয়েছে। যতই তাকে প্রভোগ করছে অডিয়েন্সে এই পোস্ট ডক্টরাল ফেলোজ, তারপর থিঙ্ক ট্যাঙ্কসের নায়করা, ইন্ডিয়া টুডের এডিটর, সে মডারেট করছিল। এবং তখন রিয়াজ হামিদুল্লাহ কিন্তু বারবার সংখ্যার দিক দিয়ে ফিগার্স দিয়ে বোঝাতে চেষ্টা করছে যে কীভাবে বাংলাদেশে আমরা আপনাদের যে চিন্তাগুলো সেখান থেকে অনেক দূরে, আমাদের এখানে যে কোনো হিন্দু কিলিংস হচ্ছে এটা মিথ্যা কথা, পূজা মণ্ডপ কতগুলো ছিল শুনে রাখুন। তারপরে এই যে এখানে আমরা একেবারে সব কিছু ভারতের বিরুদ্ধে করছি, আমাদের ডিফেন্স প্রিপারেশন, সেগুলোর ব্যাপারেও কিন্তু সে যথাযথ ফ্যাকচুয়াল পরিস্থিতি তুলে ধরলো। যাই হোক, আমি যেটা বলছি যে মূল আলোচনায় যেতে চাই যে আমাদেরকে এখন একটা জিনিস বুঝতে হবে যে ভারত কিন্তু আগে আমরা ভারতকে যেভাবে ট্রিট করছি সেখানে পাকিস্তানের কোনো প্রয়োজনীয়তা ছিল না। হ্যাঁ, আগে আমরা ভারতকে যখন ডিল করছি, এমনকি অটল বিহারী বাজপেয়ীর সময়ও কিন্তু জিয়াউর রহমানের সময় যথেষ্ট সৌহার্দ্য ছিল। পানির ভাগবাটোয়ারা, গঙ্গা পানি ভাগবাটোয়ারার ব্যাপারে একটা ন্যাশনাল ডিল করা সম্ভব হয়েছিল। যদিও অটল বিহারী বাজপেয়ী জনসংঘ অর্থাৎ বিজেপির প্রিডিসেসর, সেটা প্রতিভূ ছিলেন এবং বলতে গেলে ফাদার ফিগার অফ দ্য বিজেপি। এমন পরিস্থিতি হয়েছে এই যে গত কতগুলো বছর যে পার হয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে ভারতে আরএসএস একেবারে সরাসরি এখন অখণ্ড ভারতের ধারণা প্রবক্তা হয়ে আসছে। এই যে অজিত ডোভালের কথা বলা হলো, অজিত ডোভাল তো রীতিমতো বাংলাদেশকে একেবারে শাসন করার ভাষায় কথা বলে। আপনার মনে পড়ে যখন যেদিন হাসিনা চলে গেল দিল্লিতে, সেখানে কিন্তু দিল্লিতে বসে অজিত ডোভালই ঠিক করে দিল যে ক্রাউড প্রেশার ঢাকার এন্ট্রি পয়েন্টসগুলোতে কত চাপ দিচ্ছে এই অ্যান্টি গভর্নমেন্ট ফোর্সেস, সেটার উপর নির্ণয় করে সিদ্ধান্ত নিল সে। এবং হাসিনা আর্মি চিফকে বলে দিল যে আর তো সম্ভব হবে না, প্লেনে পাঠিয়ে দাও। আমরা তো এটা একদম সরাসরি দেখছি, ইট ইজ নো স্পেকুলেশন, একদম সরাসরি আমরা দেখতে পাইছি। তা হাসিনা রাজি হচ্ছিল না, তার বোনকে ঢাকায় আনলো, তাকে অনেক বোঝানো হলো, রিলাক্টেন্টলি শি গট আপ অন দ্য প্লেন অ্যান্ড লেফট। তা যেটা বলতে যাচ্ছি যে দেখেন কত পাওয়ারফুল ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যে ক্রাউড প্রেশার কেমন, মুভমেন্টস কেমন, আমাদের ট্রুপস কোথায় আছে, কিভাবে পারবে জনগণের উপর গুলি চালিয়ে ঠান্ডা করা যায় কি না। আমরা তো এটাও জানি যে ভারতীয় বাহিনী, কি বাহিনী আমরা জানি না, তবে স্টর্ম ট্রুপার্স টাইপের অনেক শত শত লোক বাংলাদেশে প্রবেশ করেছে, বাংলাদেশে চলে গেছে, এবং তারা এখানে সরাসরি ইন্ডিয়ান ইনিশিয়েটিভে, মানে শেখ হাসিনা হ্যাড দ্য ইন্টেনশন টু টার্ন শেষ পর্যন্ত বাংলাদেশ ইন্টু এ নট জাস্ট এ ভেসেল স্টেট, as an extension of India, as a protectorate of India. She was doing it consciously. এবং সে যখন ওই যে যাওয়ার আগে বললো ইন্ডিয়ান আর্মিকে আসতে বললো, দাওয়াত দিল, আপনাকে এখন ধরে নিতে হবে যে এই যে আওয়ামী লীগ বলে আমরা যাদেরকে বলি, ফ্যাসিস্ট ইজ নট এনাফ। ফ্যাসিজমটা হচ্ছে কর্তৃত্ববাদী, কিন্তু জাতিসত্তার রক্ষার কর্তৃত্ববাদী। হিটলার ফ্যাসিস্ট ছিল, বাট হি ওয়ান্টেড টু ব্রিং প্রাইড টু দ্য জার্মান নেশন। আমাদের এখানে তো ইট ইজ নাও এ, হাসিনাকে বলতে গেলে পোস্ট ফ্যাসিজম। শি ওয়ান্টস টু কনভার্ট বাংলাদেশ ইন্টু এ প্রোটেক্টরেট অফ ইন্ডিয়া। এবং এখানে সে কোনো রাগ করেনি এবং এখনও করে না। ইন্ডিয়াতে বসে বসে সে যে বলে, এই যে 2-3 দিন আগে বলে বসলো যে এই আইসিসি ক্রিমিনাল কোর্ট করার অথরিটি কে দিয়েছে বাংলাদেশ সরকারকে। সো ইউ ক্যান ইমাজিন যে শি হ্যাজ নট সফেন্ড, শি ট্রুলি বিলিভস in a continuation of her perceptions যে বাংলাদেশ ভারতের একটা প্রোটেক্টরেটের স্ট্যাটাসে যেতে পারে, প্রোভাইডেড আওয়ামী লীগ উইল বি ইন চার্জ। এরপরে আপনি কিভাবে চিন্তা করেন এই যে আমাদের ইন্টারনাল সিকিউরিটির কোশ্চেনে যারা বলে যে আওয়ামী লীগকে রাজনীতিতে আশ্রয় দিতে হবে, আওয়ামী লীগের কে বাদ দিয়ে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না, আওয়ামী লীগের সাপোর্টারদের কেন মাঠে রাখা হবে না, হ্যাঁ ইনক্লুসিভ ইলেকশন বলতে এটাকে বোঝায়। ইউ আর রিয়েলি ইনভাইটিং দ্য পাওয়ার, ফোর্স, ওয়ে অফ থিঙ্কিং দ্যাট বিলিভস ইন কনভার্টিং বাংলাদেশ ইন্টু এ প্রোটেক্টরেট। এই বাস্তবতা কিন্তু আগে কখনো ছিল না।
এবং এই জন্যই আমি বলি যে পাকিস্তান আমাদের জন্য জরুরি হয়ে গিয়েছে। যারা এখন আমাদেরকে টিজ করে, যদি বলে যে এই তো একটা রাজাকার পাকিস্তানি, জামাতি, কত কিছু বলে, এগুলো বলার যা বলবেই, কারণ এইসব তো ইয়ে হয়ে গেছে, স্টিরিওটাইপস। একটা সময় ছিল প্রায় 55 বছর আগে, যে তখন যে বাস্তবতা ছিল, আমাদের জাতিটা, দেশটা অদ্ভুত। 55 বছর আগেকার বাস্তবতাতেই আমরা ধরে রাখছি। হ্যাঁ, শত্রু মিত্র ধারণা। ওই সময় জামাত ছিল শত্রু, আওয়ামী লীগ ছিল লিবারেটিং ফোর্স। ওই সময় যারা পাকিস্তানের পক্ষে কথা বলতো তারা এখনো রাজাকার। এই যে চিন্তাধারা অর্থ এখানে মাঝখানে 50 বছর যে কেটে গেছে, সময় যে চলে গেছে, শত্রু মিত্র ধারণা বদলে গেছে, সেটা কিন্তু আমরা ইয়ে করি না। এই জন্যই প্রবলেমটা হয়, কেন পাকিস্তান ইজ সো এসেনশিয়াল। আমার ধারণা, অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যাজ এ নিউক্লিয়ার ডেটারেন্স, আণবিক অস্ত্রায়ন সম্পর্কে আমি পড়াতাম, কিছুটা পড়াশোনাও করছি। কেন এই যে আমি প্রথমে বললাম কয়েক মাস আগে এই রাওয়াতে একটা সেমিনারে, যে পাকিস্তানের থেকে আমরা নিউক্লিয়ার ওয়েপন্স দিব, পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলা আমরা গ্রহণ করবো। লজ্জাজনক একটা বক্তব্য মনে হয়েছিল যে এটা কি বললাম, আমার বলার কোনো প্রস্তুতিও ছিল না। আর কিন্তু রাওয়াতে অফিসাররা বসে হা করে তাকিয়ে ছিল। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আই ওয়াজ প্রিমেচিওর, মেবি নিউক্লিয়ার ফ্যাক্টরটা না মেনশন করাই ভালো ছিল। কিন্তু আপনি দেখেন, আপনি যদি চিন্তা করেন, এখন কিন্তু আপনি যা দেখতে পাচ্ছেন, ভারত কিন্তু সুস্পষ্টভাবে 71-এ দে মিস দ্য অপরচুনিটি। তারপর এইরকম গোল্ডেন সুযোগ হাসিনার সময় শেষ দিকটায় তারা পেয়ে যাচ্ছিল যে বাংলাদেশে পার্মানেন্ট মিলিটারি ডিপ্লয়মেন্ট করবে। বোধহয় আর একটা বছর যদি সময় পাইতো, ছাত্রদের মুভমেন্টটা যদি না হতো, তাইলে এই সময়ের মধ্যে কিন্তু তারা প্রবলি একটা এক ডিভিশন সৈন্য তারা বাংলাদেশে ডিপ্লয় করতো, ইন দ্য নেম অফ প্রোটেক্টিং দ্য ট্রানজিট রুটস, ইন দ্য নেম অফ স্টেবিলিটি অফ হাসিনা গভর্নমেন্ট। এবং আমরা তো জানি না, এই 3-4 যেগুলো সিক্রেট ট্রিটি সই করা হয়েছে তার শেষের দিকে আওয়ামী, সেখানে কি কি ছিল। কেননা তারা যখন এসে বলে যে এই যে লালমনিরহাটে এখানে গিয়ে সিকিউরিটি ইনস্টলেশন করতে পারবা না, পাকিস্তানের সাথে তুমি সম্পর্ক গ্রো করতে পারবা না, এইরকমও ওয়ার্নিং দিচ্ছে যে ইউ ক্যানট ডেভেলপ সিকিউরিটি টাইজ উইথ পাকিস্তান, এরকম ওয়ার্নিং দিচ্ছে। আপনি চিন্তা করেন এটা কি কখনো হতে পারে? কেন দিয়েছে? বোধহয় হাসিনা এরকম ট্রিটি সই করছে যে বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস এমন হবে যে সেখানে পাকিস্তানকে আমরা কোনো প্রশ্রয় দিব না, পাকিস্তানের সাথে কোনো নিরাপত্তার সম্পর্কই রাখবো না। এগুলো আমরা জানি না, কিন্তু এরকম কোনো কিছু না থেকে থাকলে ইন্ডিয়ানরা বলবে কেন? আমার এখানে যেটা আমি দেখতে পাই যে পাকিস্তানের সাথে আমাদের যে নিরাপত্তার সম্পর্ক যে ডেভেলপ করাটা এসেনশিয়াল, আবার আমাদের নিজেদের ক্যাপাবিলিটি ডেভেলপ করাও এসেনশিয়াল। এখন আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটি প্রশ্নে আমাদের সরাসরি কিন্তু দুইটা শত্রুই কিন্তু আমাদের এনক্রোচ করতে চায়। একটা ইন্ডিয়া আর ভুল করবে না, এইবার যদি ওরা সুযোগ পায় নেক্সট চান্সে, এখন ওরা চেষ্টা করবে যে বাংলাদেশটা একদম উইদিন দেয়ার ওন কন্ট্রোল প্রোটেক্টরেটে নিয়ে আসবে। এবং এটার জন্য তারা মিথ্যা কথাও বলে। দেখেন, ওই যে যখন ট্রাম্প আর মোদি একসাথে বসে হোয়াইট হাউসে প্রেস কনফারেন্স করছিল, তখন একটা কোশ্চেনার জিজ্ঞেস করলো যে বাংলাদেশে যা ঘটতেছে এটা নিয়ে কি করা যায়। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।